লাইকেন হলো এমন একটা উদ্ভিদ যেখানে ছোট্ট একটা শৈবাল, ছোট্ট একটা শৈবাল, এইটা মনে রাখো, ছোট্ট একটা শৈবাল, এটা হলো ধরো শৈবাল, বিশাল একটা ছত্রাকের মধ্যে থাকে। এটা হলো বিশাল একটা ছত্রাক, ছত্রাকের মধ্যে থাকে। তাহলে শৈবাল আর ছত্রাক একদম এমন ভাবে দেখো মিলিত হয়ে আছে, এমন ভাবে যে আছে একজন আরেকজনকে, যে কিছুতেই এই শৈবালটাকে বের করা যাচ্ছে না। তখন দুইটা মিলে নতুন একটা উদ্ভিদ হয়ে গেছে। বুঝতে পারছি? তো শৈবাল আর ছত্রাক মিলে, দুইজন মিলে যেহেতু নতুন একটা উদ্ভিদ তৈরি করে, তাই লাইকেনকে বলা হয় দ্বৈত সংগঠন। শৈবাল এবং ছত্রাকের দ্বৈত সংগঠন বলা হয়, মানে শৈবাল আর ছত্রাক মিলে নতুন একটা টাইপের উদ্ভিদ তৈরি করে ফেলছে। এখানে আবার কথা আছে, আমরা যেহেতু শৈবালের চারদিকে ছত্রাক আছে এটা দেখলাম, তাহলে কার পরিমাণ বেশি হবে আর কার পরিমাণ কম হবে? ছত্রাক যেহেতু চারদিক দিয়ে আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ছত্রাকের পরিমাণ এই ক্ষেত্রে বেশি হবে। ছত্রাকের পরিমাণ হবে 90 থেকে 95%। আর লাইকেনে শৈবালের ভর মাত্র 5 থেকে 10%। এসব দেখবো বইয়ে দেয়া আছে, দাগায় ফেলবা। তাহলে লাইকেনে শৈবালের ভর মাত্র 5 থেকে 10%, শৈবালটা ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে। আর ছত্রাকটাই এই দ্বৈত সংগঠন, বা এটাকে বলা হয় থ্যালাস, এই থ্যালাসের মেইন কাঠামো গঠন করে এবং 90 থেকে 95% ভরই শৈবালে থাকে। ক্লিয়ার? এই দুইটাকে দুইটা নাম দেয়া হয়। শৈবালটা ফটোসিনথেসিস করে, তাই না? যেহেতু ফটোসিনথেসিস করে, এই জন্যে শৈবালটাকে বলা হয় ফটোবায়ন্ট। ফটোবায়ন্ট, বায়ো মানেই তো জীব, আমরা জানি, তাই না? আর সালোক সংশ্লেষণ মানে হলো ফটোসিনথেসিস, ফটো মানে আলো। যেহেতু এটা সালোক সংশ্লেষণ করতে পারে শৈবালটা, সেজন্য এটাকে বলা হয় ফটোবায়ন্ট। আর ছত্রাকটা সালোক সংশ্লেষণ করতে পারে না, ছত্রাককে আমরা বলি মাইকো, এটা তো দেখছিলাম মাইকোলজি অমুক তমুক। তো ছত্রাকটাকে বলা হয় মাইকোবায়ন্ট। তাহলে শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট আর ছত্রাককে বলা হয় মাইকোবায়ন্ট। এটা মনে রাখা লাগবে। এখন লাইকেনের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, দেখো। আমরা শৈবালের যেমন বৈশিষ্ট্য পড়ছিলাম কিছু, ছত্রাকের বৈশিষ্ট্য পড়ছিলাম কিছু, সেই রকম আবার লাইকেন তো নতুন একটা উদ্ভিদের মতো গঠন করে ফেলছে, এইটার আবার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এখন মনে রাখা লাগবে যে লাইকেনের বৈশিষ্ট্যগুলো কার বৈশিষ্ট্য হবে, শৈবালের না ছত্রাকের? দুইজনেরই কমন যে বৈশিষ্ট্যগুলো হবে এইগুলো লাইকেনের মধ্যে থাকবে। যেমন ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে না পারে না? পারে না। কিন্তু শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে না পারে না? পারে। তাহলে লাইকেনে শৈবালও আছে ছত্রাকও আছে, লাইকেন কি সালোক সংশ্লেষণ করতে পারবে না পারবে না, নাকি পারতেও পারে নাও পারতে পারে? তাই শৈবাল তো সবসময় সালোক সংশ্লেষণ করতেছে, তাহলে লাইকেন সালোক সংশ্লেষণকারী, স্বভোজী, সবুজ, এগুলো মনে রাখা লাগবে। আবার লাইকেনের মধ্যে দেখা যাবে যে জনন কেমন হয়। আমরা শৈবালের জনন করে আসছিলাম, যৌন জনন হয়, অযৌন জনন হয়, অঙ্গ জনন হয়। ছত্রাকের অঙ্গ জনন বাদ দেই, যৌনও হইতে পারে অযৌনও হইতে পারে। কিন্তু লাইকেনের ক্ষেত্রে খেয়াল করো, যৌন জননের জন্য তো দুইটা শৈবাল আমরা দেখছি শৈবালের ভিডিওতে, যে দুইটা শৈবাল আলাদা হইতে হয়, তখন দুইটা থেকে দুইটা জনন কোষ আসে, এসে দুইটা মিলিত হয়ে যায়, জাইগোট হয়ে যায়, তাই না? তাহলে তো শৈবালটার মুক্ত থাকা দরকার। এখানে কি শৈবাল মুক্ত অবস্থায় আছে? শৈবাল তো ভিতরে ঢুকে আছে, এই অবস্থায় কিভাবে জনন করবে আরেকটা শৈবালের সাথে? সেটা তো সম্ভব না। তার মানে লাইকেনের জননের ক্ষেত্রে শৈবালটার শৈবালটার শুধুমাত্র অযৌন জনন হয়। ক্লিয়ার? কিন্তু ছত্রাক তো বাইরে আছে, বাইরের এই সব হলো ছত্রাক, তো বাইরে থেকে তো সে সহজেই অন্য একটা ছত্রাকের সাথে জনন করতে পারবে। তাহলে ছত্রাকের কি জনন হবে? যৌন। কেন অযৌন হতে পারে না? অযৌন হতে পারে, যৌনও হতে পারে, অযৌন হতে পারে, মানে স্বাভাবিক সব হতে পারে। কিন্তু শৈবালের যৌন জনন সম্ভব না, শৈবালটা শুধু অযৌন জনন সম্ভব। ক্লিয়ার? এখন দেখো, লাইকেনে যেহেতু শৈবাল আর ছত্রাক একসঙ্গে থাকে, যখন একসঙ্গে দুইটা জিনিস থাকে তখন এই জিনিসটাকে আমরা বলি মিথজীবিতা বা সহাবস্থান। এটা আমরা পড়ে আসছি অনেক আগেই, যে দুইটা জিনিস একসঙ্গে থাকলে আমরা সহাবস্থান বা মিথজীবিতা বলি। তো এখানে শৈবাল আর ছত্রাক একসঙ্গে আছে মানে দুইটার মধ্যে সহাবস্থান বা মিথজীবিতা হয়েছে। এইটা কি ধরনের মিথজীবিতা? সমান সমান নাকি সমান সমান না? যেমন ভারত আর বাংলাদেশের মধ্যে তো মিথজীবিতা ছিল, সহাবস্থান ছিল এতদিন, তাই না? তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছিল যে আমরা ভারতকে এত দেয়া দিছি যে সারা জীবন মনে রাখবে। তো তাহলে এটা সমান সমান সহাবস্থান ছিল না, তাই না? তাহলে সমান সমান সহাবস্থান নাকি সমান সমান না, চিন্তা করো, কেউ বেশি দিচ্ছে আর কেউ কম দিচ্ছে, এরকম হচ্ছে কিনা, যে কেউ বেশি সুবিধা নিচ্ছে।
মাথায় আসে না? কিভাবে শৈবাল বেশি সুবিধা নিচ্ছে বলে তোমার মনে হচ্ছে? ছত্রাক শৈবাল শৈবালকে জাস্ট আশ্রয় দিছে, আর কিছু করছে শৈবালের জন্য? কিছু করে নাই। কিন্তু শৈবালই খালি আশ্রয়ের বদলেই খাওয়ার টাওয়ার সবকিছু তৈরি করতেছে, সবকিছু দিচ্ছে ছত্রাককে। তার মানে অনেকটা শৈবালকে শোষণ করার মতো হচ্ছে, তাই না? এখন তুমি তো একটা কাজের লোক খালি বাড়িতে রেখেই খালি তাকে দিয়ে যা ইচ্ছা তাই করায় নিবা, এটা তো আর সম্ভব না, তাই না? তাকে টাকাও দেওয়া লাগবে আর কিছু করা লাগবে। তো এখানে অনেকটা শৈবালকে কাজের লোকের মতো ব্যবহার করা হচ্ছে। তাই আমরা মনে রাখবো এই মিথজীবিটাটা এই মিথজীবিটাটা সম্পূর্ণ সহাবস্থা না, অসামঞ্জস্যপূর্ণ। তো এইটাকে বলা হয় বিশেষ ধরনের মিথজীবিতা, বা বইয়ে দেখো একটা কথা লেখা আছে বোল্ড করে, হেলোটিজম। এটাকে বলা হয় বিশেষ ধরনের মিথজীবিতা বা হেলোটিজম। এইভাবে মনে রাখবো যে এখানে শৈবাল আর ছত্রাক কি সমান সমান? সমান সমান তো না। তাহলে সম্পর্কটা একদিকে হেলে গেছে না, ছত্রাকের দিকে হেলে গেছে। হেলে গেছে জন্য এটার নাম হয়েছে হেলোটিজম। এই জিনিসগুলো তাহলে পড়ে ফেলবা, হ্যাঁ? লাইকেনের বৈশিষ্ট্য রিডিং করবা। তারপরে আর কিছু আমরা যখন লাইকেনের গঠন পড়বো একটু পরে, তখন ওর মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পারবো। তারপরে দেখো পারস্পরিক নির্ভরশীলতা এখানে দেয়া আছে, কোনটা ফটোবায়ন্ট, কোনটা মাইক্রোবায়ন্ট, কোনটা বিশেষ ধরনের মিথজীবিতা বা হেলোটিজম, এই জিনিসগুলো। এটা একবার বাড়িতে যে পড়ে নিও, দেখো দেয়া আছে শৈবাল ছত্রাকের পারস্পরিক নির্ভরশীলতা। এরপরে ছত্রাক কিভাবে উপকৃত হয়, শৈবাল কিভাবে উপকৃত হয়, এটা লেখা আছে। তারপরের প্যারায় লেখা আছে এই হেলোটিজমের কথা। হয়েছে? ওকে, এখন দেখো লাইকেনের কিছু শ্রেণী বিভাগ দেয়া আছে। হ্যাঁ, পাইছো লাইকেনের শ্রেণী বিভাগ? এই শ্রেণী বিভাগ গুলো কিছু কিছু মনে রাখা লাগবে। তবে আমরা শৈবাল ছত্রাকের যেরকম উদাহরণ মনে রাখছি, এখান থেকে উদাহরণ অত ইম্পর্টেন্ট না, তার বদলে কোন শ্রেণী বিভাগের লাইকেন কোথায় থাকে সেটা ইম্পর্টেন্ট। দেখো তো কি কি শ্রেণী বিভাগ দেয়া আছে। প্রথমে লাইকেনের শ্রেণী বিভাগ 1 নম্বরে দেয়া আছে কর্টিকোলাস, তারপর দেয়া আছে টেরিকোলাস। যাও, এটা ইংরেজিতে লিখলাম তারপরেরটা। তারপরে ওমনিকোলাস দেয়া আছে না, লিগনিকোলাস। ওমনিকোলাস আর লাস্টে দেয়া আছে ফলিকোলাস। এখন কোনটা কোন লাইকেন মনে রাখবো কিভাবে, কোনটা কোথায় জন্মায়? দেখো প্রথমে তোমাদেরটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তোমরা তো এটা বলা মাত্রই ক্লিয়ার করা শুরু করে দিছো, বুঝাই যাচ্ছে যে এই জিনিসের প্রতি তোমাদের আকর্ষণ আছে। হ্যাঁ, তো এই যে এইরকম জিনিসগুলো তো শীত প্রধান দেশে যারা থাকে, শীতের কাপড় চোপড় পরে তাদের হয়, তাই না? তাদের হয় না? বিয়ে টিয়ে বাদই দিলাম, তোমরা তো আর বিয়ে টিয়ের জন্য বসে থাকো না, তাই না? তোমরা এমনি এসব জিনিসপত্র নিয়ে এক্সাইটেড, আর এগুলো শীত প্রধান দেশে এমনি বেশি দেখা যায়। তো মনে রাখবো শীত প্রধান অঞ্চলে এই লাইকেন গুলো জন্মায়। শীত প্রধান দেশে জন্মালে তাহলে এগুলো দেখতে যেমন ইউরোপ আমেরিকার মেয়েদের মতোই এইরকম হবে না? এইভাবে মনে রাখা লাগবে, যেভাবে তুমি পারো সেভাবে মনে রাখা লাগবে, মনে রাখলেই হলো। কর্টিকোলাস, এখন ভালো জিনিস দেখো, তোমরা এইটাই মনোযোগ দিয়ে পড়ো, এগুলো তার মনোযোগ দিচ্ছ না কেন? কর্টিকোলাস, কর্টেক্স কোথায় থাকে? কর্টেক্স আমাদের ঘাড়ে থাকে। কর্টেক্স কাণ্ডে থাকে, কাণ্ডের কর্টেক্স, মেডুলা বা মসরা এইসব থাকে। তাহলে কর্টিকোলাস কর্টেক্স থেকে আসছে, তার মানে এইটা কাণ্ড বা গাছের বাকল এইসব জায়গায় জন্মায়। টেরিকোলাস, টেরি শব্দটা শুনেই মনে হচ্ছে যে এই লাইকেন গুলো এমন কোন অঞ্চলে জন্মায় যেখানে গেলে একদম রোদের তাপে চোখ টেরা হয়ে যায়। রোদের তাপ মানে সেই জায়গাটা কেমন হয়? উষ্ণ না? মনে রাখবো উষ্ণ আর্দ্র অঞ্চলে, উষ্ণ আর্দ্র অঞ্চলে চোখ টেরা হয়ে যাবে না, সেই জন্য টেরিকোলাস লাইকেন হয়। লিগনি শব্দটা আসছে মনে রাখবো, আসলে এই জন্য কিন্তু আসে নাই, কিন্তু তোমরা মনে রাখবা লিগনি শব্দটা আসছে লিগনিন থেকে, লিগনিন। তো লিগনিকোলাস লাইকেন লিগনিন থেকে আসছে, লিগনিন থাকে হলো ভেজা কাঠে, তাহলে লিগনিকোলাস লাইকেন জন্মায় ভেজা কাঠে। অমনিকোলাস, অমনি মানে জানো, না জানলে অন্যগুলো মনে রাখলে এমনি বাদ দিলেই এটা চলে আসবে, সমস্যা নাই। আর যারা অমনি মানে জানো, যেমন অমনিভোরাস, মানুষ অমনিভোরাস মানে সর্বভুক, সবকিছু খায়। তো অমনি মানে হলো সব,
তাহলে এটা সব মাধ্যমেই জন্মায়, যত কিছু আমরা এতক্ষণ বর্ণনা করছি সবকিছুতেই জন্মায়। আর লাস্টে আসলে ফলিকুলাস, ফলিকুলাস নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ফুল, ফুল ভাব আছে, ফুল। তাহলে ফুলে জন্মায়, ফুল গাছ মানে কি সপুষ্পক না অপুষ্পক উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ, তার মানে ফলিকুলাস ফুল, তাই সপুষ্পক উদ্ভিদের উপরে জন্মায়, দাগায় ফেলো। যদি 5 নম্বর তোমাদের মনে নাও থাকে, অন্যগুলো বাদ দিলে এমনি আমরা 5 নম্বর পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে লাইকেনের শ্রেণী বিভাগ গেল। এরপর দেখো ক্রাস্টোজ লাইকেন, লেপ্রোজ লাইকেন, এইরকম আরেকটা শ্রেণী বিভাগ আছে। এইটা এইচএসসির জন্য অন্তত মোটেও ইম্পর্টেন্ট না, এটা পড়ার দরকার নাই। এরপরে লাইকেনের গঠন দেয়া আছে, পাইছো লাইকেনের গঠন? ডাস্টার দিয়ে মুছেছে, বোর্ড আরো কালো হয়ে যাচ্ছে, কাপড় দিয়ে মোছাই ভালো। তোমরা ভেবো না যে ডাস্টার থাকতে কাপড় দিয়ে মুছতেছি কেন। ঠিক আছে, এখন দেখো লাইকেনের গঠন পাইছো, একটা চিত্র দেয়া আছে এবং লাইকেনের গঠন লেখা আছে। আমি তো সিরিয়ালি যাচ্ছি, না পাওয়ার কি আছে। শ্রেণী বিভাগের পরে লাইকেনের অন্তর্গঠন, গঠনগত শ্রেণীবিন্যাস, এই যে লাইকেনের অন্তর্গঠন। আচ্ছা, এখন লাইকেনের অন্তর্গঠন এইটা টুইস্টার সিকিউ দিয়ে রাখো, মানে এটা সিকিউ আসার মতো একটা প্রশ্ন, এবং এইটা যদি সিকিউ আসে তাহলে আমাদের ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা আঁকানো লাগবে। এই চিত্রটা কিভাবে আঁকাবো, আঁকানোর জন্য আমরা সহজে মনে রাখবো কয়েকটা কনসেপ্ট মনে রাখলে চিত্রটা আঁকানো খুবই সোজা। 1 নাম্বার হইলো, লাইকেন পড়ার সময় আমরা কেবলই দেখে আসছি যে বাইরের দিকে কে থাকে, ছত্রাক না শৈবাল? ছত্রাক। আর ভেতরে থাকে শৈবাল। তাহলে আরেকটা জিনিস এখন আমরা মনে রাখবো, আমরা সেই ছোটবেলায় পড়ে আসছি 8-9-এ, যে বৃক্কের বাইরের অংশকে কি বলা হয়? কর্টেক্স না মেডুলা? কর্টেক্স বলা হয় না? বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, ভেতরের অংশকে বলা হয় মেডুলা। এসব সব পড়ে আসছি। তাহলে যে কোনো কিছুর বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, যে কোনো কিছুর বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, আর ভেতরের অংশকে বলা হয় মেডুলা। তাহলে লাইকেনের বাইরের অংশ কি হবে? কর্টেক্স, আর ভেতরের অংশ হবে মেডুলা। তাহলে লাইকেনের বাইরের অংশ মানে কর্টেক্স কে গঠন করবে, শৈবাল না ছত্রাক? ছত্রাক। আর লাইকেনের, আবার ভেবো না যে কিডনির বাইরের অংশ ছত্রাক গঠন করে, লাইকেনের মেডুলা বা ভেতরের অংশকে গঠন করবে শৈবাল। তাহলে সোজা হিসাব। এখন তাহলে চিত্র আঁকানো সোজা, আমরা এমন ভাবে আঁকবো যে বাইরে মানে 2 পাশ দিয়ে দেবো হলো কর্টেক্স, সেটা হবে ছত্রাকের, আর মাঝখানে কিছু শৈবাল থাকবে মেডুলায়, এটা হবে শৈবাল। ক্লিয়ার? এইটা হলো এখানকার মেইন জিস্ট কথা চিত্র আঁকানোর। এখন চিত্র আঁকায় কি, তাহলে আমি কর্টেক্স তো চারদিকে থাকে তাই না? ধরো এইরকম করে চারদিক দিয়ে কর্টেক্স আছে আর মাঝখানে মেডুলা আছে। তাহলে আমরা যদি এইটুকু আঁকাই তাহলে উপরে একটা কর্টেক্স পাবো, নিচে একটা কর্টেক্স পাবো, আর মাঝখানে মেডুলা পাবো, তাই না? এইভাবে আঁকবো আমরা। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকায় দেয় একটা টিচারের দায়িত্ব, খালি আঁকায় দেওয়া দায়িত্ব না, তাই না? যে টিচার, আমার কথা বলতেছি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবকিছুর ক্ষেত্রে যে তোমাকে বুঝাইয়া দেয় যে এই অঙ্কটা কেন এইভাবে করতে হবে, তার কাছে যাবা। এই অঙ্কটা কিভাবে করতে হবে এটা সবাই পারে, গাইডেও দেওয়া থাকে, তাই না? কিন্তু কেন এইভাবে করবো বা পরীক্ষায় কিভাবে মনে রাখবো এটা এটা সবাই বলে না। এই টিচাররা আসল টিচার আছে। তাহলে উপরে কি আঁকবো, কেবলই তো বুঝাই দিলাম। উপরে কি আঁকবো? কর্টেক্স। নিচে কি আঁকবো? কর্টেক্সই আঁকবো, মাঝে মেডুলা আঁকবো, তাই না? উপরে আঁকবো একটা কর্টেক্স, ধরলাম এই অংশটা হলো কর্টেক্স। পরীক্ষায় তোমরা সুন্দর করে কোষ্ঠ শাখায় দিও, সমস্যা নেই। আমি এখানে বোঝানোর জন্য এখানে কর্টেক্স আঁকছিলাম, এরকম করে রাখলেও হবে পরীক্ষায়, সমস্যা নেই। তাহলে এইটা হলো উপরের কর্টেক্স, সেজন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব কর্টেক্স। উপরের কর্টেক্স মানে ঊর্ধ্ব কর্টেক্স। নিচে আরেকটা কর্টেক্স পাবো না? তাহলে দেখো বইয়ের চিত্র একবার দেখো, তাই বুঝতে পারবা। নিচে দেখো আরেকটা কর্টেক্স দেওয়া আছে, নিচে আরেকটা কর্টেক্স পাবো এই দিক দিয়ে। বলে দেখবে একটা ইটের মতো দিছে, একটা ডট ডট দিছে, তোমাদের যা ইচ্ছা সবগুলোই তোমরা ইটের মতো দিতে পারো, সবগুলোই ডট ডট দিতে পারো, কোনো সমস্যা নেই। ডট দিয়ে ইটের মতো দিয়ে কোষ বুঝাইছে। তাহলে নিচেরটা কি কর্টেক্স? নিম্ন কর্টেক্স। আর মাঝখানে তাহলে কি থাকবে? বৃক্কের মতো, এই বৃক্কের মাঝখানে যেরকম মেডুলা থাকে এখানেও মেডুলা থাকবে। এখন কথা হলো, মেডুলার ভিতরে তো ছত্রাকের কিছু শাখা প্রশাখা চলে আসবে। এই যে এইরকম কিছু শাখা প্রশাখা থাকে ছত্রাকের, পেছানো 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 বিভিন্ন শাখা প্রশাখা থাকে। এর ফাঁকে ফাঁকে শৈবাল অবস্থান করে, এর ফাঁকে ফাঁকে শৈবাল অবস্থান করে। ধরো এই লাল জিনিসগুলো হলো শৈবাল, এটা একটা শৈবাল, এটা একটা শৈবাল, এটা একটা শৈবাল। এরকম শৈবালের কিছু কোষ আছে এই দিক দিয়ে। এই স্তরটা হলো মেডুলা,
এবং এই স্তরে যেহেতু শৈবাল থাকে সেজন্য এইটাকে কি বলা হয়, দেখো লেখা আছে শৈবাল স্তর বলা হয়। ঊর্ধ্ব কর্টেক্স আর নিম্ন কর্টেক্সে ছত্রাক থাকে আর মেডুলায় শৈবাল স্তর থাকে। ক্লিয়ার? এখন দেখো এইটা তো একটা লাইকেন, লাইকেনটা আমরা মাইক্রোস্কোপিক্যালি জুম করে দেখতেছি অণুবীক্ষণ যন্ত্রে, এটুকুই লাইকেনের অংশ। এখন এই লাইকেনটা তো কোথাও থাকা লাগবে, মাটিতে আটকে থাকা লাগবে, থাকার জন্য কি লাগে? একটা উদ্ভিদ কি দিয়ে মাটিতে যুক্ত থাকে? শিকড়। শিকড়কে ভালো বাংলায় কি বলি? মূল বলি। শিকড় তো আর আমাদের শব্দ না, তাই না? তো রিকশাওয়ালার শব্দ, শিকড় থাকে গাছের, আমাদের শব্দ হলো মূল থাকে। তো লাইকেন তো আর এত উন্নত উদ্ভিদ না, শৈবাল ছত্রাক এগুলো কি এই এত উন্নত নগ্ন বীজাবৃত বীজ উদ্ভিদের মতো? তো এরা অনুন্নত। এদের মূলের বদলে পরিবেশ থেকে খাদ্য শোষণ করার জন্য কি থাকে বলো দেখি? রাইজয়েড বা রাইজাইন থাকে, মনে আছে তাই না? পরীর মতো ঐশ্বরিয়া রাই, এটা মনে করে রাখছে আজিজ, পরীর মতো তো, তাহলে পরীর মতো ঐশ্বরিয়া রাইজাইন থাকে। তাহলে এইগুলো এইগুলো এরকম 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 কিছু কোষ দিয়ে দিবা। এইগুলোর কাজ হলো মাটির সাথে আটকে রাখা আর মাটি থেকে বিভিন্ন পদার্থ শোষণ করা। এইগুলোর নাম হলো রাইজাইন। রাইজাইন। তো রাইজাইন তাহলে কার পার্ট? নিম্ন কর্টেক্সেরই পার্ট, তবে এইটাকে অনেক সময় নিম্ন ত্বক বলা হয় এক্সট্রা করে। পরীক্ষায় যদি লাইকেন আসে তাহলে খালি এই জিনিসটাই আঁকায় দিতে হবে আর এই জিনিসগুলো লেখা লাগবে যে লাইকেনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। উপরে থাকে ঊর্ধ্ব কর্টেক্স, এখানে ছত্রাক থাকে, তারপরে মাঝে মেডুলা। মেডুলায় যে এইগুলো ছত্রাকের কি আসছে, ছত্রাকের তো নিচে কিছু শাখা প্রশাখা থাকে, মনে আছে? অ্যাগারিকাস যখন আমরা পড়ছিলাম দেখছিলাম যে অ্যাগারিকাসের উপরে থাকে হলো ফ্রুট বডি আর নিচে এইরকম শাখা প্রশাখা থাকে। এইটার নাম হলো মাইসেলিয়াম আর এই এক একটার নাম হলো হাইফি, তাই না? এখানে এই কথাই লেখা আছে যে মেডুলায় ছত্রাকের কর্টেক্সে যে ছত্রাক আছে সেইটারই কিছু হাইফি এসে এসে মেডুলার মধ্যে থাকে, আর এই হাইফি গুলোর মাঝে মাঝে আবার শৈবাল থাকে। আর নিচের অংশে আবার তাহলে ছত্রাক আছে, আর একদম নিচে ছত্রাকের ওই যে পরিবেশ থেকে খাদ্য শোষণ করার জন্য রাইজাইন থাকে, রাইজাইন দিয়ে নিম্ন গঠিত। এটুকুই। যে কোনো ভাবে যেভাবে ইচ্ছা সেইভাবে বিভাগ ঘুরে যেতে চাই, কোনো সমস্যা নেই। খালি চিহ্নিত করা লাগবে যে কোথায় কোনটা থাকে, সেটা কিভাবে মনে রাখবো সেটা আমরা আগেই বুঝলাম, তাই না? এই মনে রাখা লাগবে না, কিন্তু কিভাবে মনে রাখবো এইটা শিখে যাওয়া লাগবে, তাহলে মনে রাখা এমনি যাবে। ওকে, এরপরে আজকে লাস্ট টপিক, যদিও ভাজি ভুজি টপিক, এমসিকিউ এর জন্য লাইকেনের কিছু গুরুত্ব দেয়া আছে, তাই না? এটা লাইকেনের গঠনের আগে ছিল, আমি বলতে ভুলে গেছি। আমরা ছত্রাক যখন পড়ি, ছত্রাকের 5টা পর্ব ছিল, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, এইরকম কয়েকটা ছিল। ছত্রাকের মধ্যে একবার দেখতে পারবে না। তো লাইকেনের মধ্যে কি কি থাকে? শৈবাল আর ছত্রাক থাকে, তাই না? তো ছত্রাকটা যদি অ্যাসকোমাইকোটা শ্রেণীর ছত্রাক হয়, অ্যাসকোমাইকোটা ছত্রাক, তাহলে যে লাইকেন হয় সেই লাইকেনকে বলা হয় অ্যাসকোলাইকেন। আর অ্যাগারিকাস করছিলাম, অ্যাগারিকাস কি অ্যাসকোমাইকোটা না ব্যাসিডিওমাইকোটা, মনে আছে কি কিছু? বলছিলাম যে অ্যাগারিকাসে ব্যাসিডিয়াম থাকে, এই স্পোর গুলো ব্যাসিডিও স্পোর, কারণ অ্যাগারিকাস ব্যাসিডিয়াম বা ব্যাসিডিওমাইকোটা টাইপের ছত্রাক। তো এইরকম যদি ব্যাসিডিওমাইকোটা টাইপের ছত্রাক হয়, ব্যাসিডিওমাইকোটা, বানান ভুল হতে পারে, ব্যাসিডিওমাইকোটা ছত্রাক হলে তখন ওই লাইকেনকে বলা হয় ব্যাসিডিও লাইকেন। শুধু এইটুকু লেখা আছে। লাইকেনের ছত্রাকই তো মেইন 90 থেকে 95%, তাই না? ছত্রাকটা যদি অ্যাসকোমাইকোটা শ্রেণীর বা অ্যাসকোমাইকোটা টাইপের ছত্রাক হয় তাহলে অ্যাসকোলাইকেন, আর ওই ছত্রাকটা যদি ব্যাসিডিওমাইকোটা টাইপের ছত্রাক হয় তাহলে ব্যাসিডিওলাইকেন। এইটুকু জাস্ট এমসিকিউর জন্য জেনে রাখো, এইটা ছাড়া না দরকার। এখন লাইকেনের গুরুত্বে চলে যাও। লাইকেনের কিছু উপকারী দিক আছে। তো প্রথম উপকারী দিকটা হলো মরুজ ক্রমাগমন। মরুজ ক্রমাগমন এই শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়? মরুজ মানে তো মরুভূমি, তাই না? আর ক্রমাগমন মানে ক্রমে আগমন ঘটে, এইরকম কিছু একটা। তো মরুভূমিতে ক্রমে আগমন ঘটে কার? অন্য উদ্ভিদের। কখন আগমন ঘটে? লাইকেনের একটা উপকারী দিক হলো মরুভূমিতে লাইকেন জন্মাতে পারে। কোনো জায়গায় কোনো জীব, মরুভূমিতে কোনো জীব জন্মাতে পারে না, কিন্তু লাইকেন তো খুবই শক্তিশালী, কারণ ছত্রাক আছে, শৈবাল আছে, ছত্রাক তো যে কোনো পরিবেশে জন্মাতে পারে। তো মরুভূমিতে লাইকেন জন্মায় যায়।
আর লাইকেন যদি একবার জন্মানো শুরু করে তাহলে ওই জায়গার মাটিটা চেঞ্জ হয়ে যায়, তখন ওইখানে অন্যান্য উদ্ভিদ গুলো জন্মাতে শুরু করে। এই যে মরুভূমিতে অন্য উদ্ভিদ ভালো থাকতে পারে না, সেখানে লাইকেন জন্মায়, আর লাইকেন জন্মায় তারপর ওখানে মাটি গঠন করে, মাটি গঠন করলে অন্যান্য জীব সেখানে জন্মানো শুরু করে। এইটাকে বলা হয় মরুজ ক্রমাগমন, মনে থাকবে। তাহলে লাইকেনের একটা গুরুত্ব হলো মরুজ ক্রমাগমন হয়। এরপর মানুষের খাদ্য হিসাবে লাইকেন ব্যবহার করা হয়। লাইকেনের মধ্যে মনে রাখবো একটা প্রোটিন আছে, লাইকেনের মধ্যে একটা প্রোটিন আছে, প্রোটিন তো মানুষ খায়, এই জন্য লাইকেন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এখন যে কোনো প্রোটিন যখন হয়, প্রোটিনের নামের শেষে কি রকম প্রিফিক্স, কি রকম সাফিক্স থাকে? ইন থাকে, ইন, তাই না? যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথ্রম্বিন, সব কিছু করে আছে, ইলাস্টিন। তাহলে লাইকেনে যে প্রোটিন থাকে সেটার নাম কি হবে? লাইকেন যোগ ইন, লাইকেনিন। তাহলে মনে রাখা লাগবে লাইকেনে লাইকেনিন প্রোটিন থাকে, এই জন্য লাইকেন মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হয়। বুঝছেন? আচ্ছা, এখন পশুর খাদ্য হিসাবে লাইকেন ব্যবহার করা হয়। এখন পশু তো, বাঘ তো নিশ্চয়ই শৈবাল ছত্রাক খায় না, তাই না? সিংহও খায় না। তাহলে কোন জাতীয় প্রাণী খায়? তৃণভোজী প্রাণীরা এইসব খায়। তৃণভোজী একটা প্রাণী হলো রেইনডিয়ার। রেইনডিয়ার মনে থাকবে, রেইনডিয়ার। তো রেইনডিয়ার কিছু কিছু লাইকেন খায়, সেই লাইকেন গুলোর নাম হলো রেইনডিয়ার মস। তাহলে পশুর খাদ্য হিসাবে রেইনডিয়ার মস ব্যবহার করা হয়, কারণ এগুলো রেইনডিয়ার খায়। আর এই মাছগুলোর নামেও রেইনের সাথে মিল আছে, র্যান ভিভেরিনা। রেইনডিয়ার যেহেতু খায় তাই আমরা মনে রাখবো এটাকে র্যান ভিভেরিনা বলে। পরীক্ষায় যদি আসে কোনটা রেইনডিয়ার মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে লেখা রাখবে রেইনডিয়ার, তাই র্যান ভিভেরিনা। এইভাবে আমি মনে রাখতাম। আচ্ছা, তারপর অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়, টিউমার রোগে ব্যবহৃত হয়। এগুলো একবার খালি রিডিং করে রাখো, যদি পরীক্ষায় আসে লিখে দিও। পরীক্ষায় তো তোমরা যা যে হিসাবে লাইকেন ব্যবহার হয় না সেসব লিখে দাও গুরুত্ব আসলে, তাই না? না, এটা তো আর পড়া লাগবে না। এখন দেখো, বিভিন্ন বিভিন্ন রোগের ওষুধ হিসাবে লাইকেন ব্যবহার করা হয়। কোন কোন রোগের ওষুধ হিসাবে? জলাতঙ্কের ওষুধ হিসাবে। এখন জলাতঙ্কের ওষুধ হিসাবে কোন লাইকেন ব্যবহার করা হয় এইটা আবার লাগবে। জলাতঙ্ক কি দিয়ে হয়? খালি কি কুকুরের কামড়ে, না বিড়ালও? কুকুর, বিড়াল। তো বিড়ালকে বাঘের মাসি বলা হয় না? বিড়াল মানেই তো টাইগার, যেহেতু বিড়াল দিয়ে জলাতঙ্ক হয় সেজন্য তেল টাইগেরা দিয়ে জলাতঙ্কের ওষুধ হয়। এইভাবে মনে রাখবো। বাঘ কামড় দিলেও যদি হয় তাহলেও তেল টাইগেরা দিয়ে ওষুধ হয়। বাঘ কামড়, বাঘ, না এটা একটা ভালো প্রশ্ন। বাঘ কামড় দিয়ে তারপর যদি তোমাকে, বাঘ কামড় দিয়ে বা একটু খালি তোমাকে চেটে দিয়ে যদি ছেড়ে দেয় তাহলে তোমার জলাতঙ্ক হবে। এখন হ্যাঁ, হুপিং কফ রোগে কোন লাইকেন ব্যবহার করা হয় ওষুধ হিসাবে, এটা আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, যক্ষার ওষুধ হিসাবে দেখাইছো, যক্ষার ওষুধ হিসাবে। যক্ষা যদি কারো হয় তাহলে তাকে কি করা লাগবে? সবার সাথে মিশানো লাগবে। এই লাইকেন তো খাওয়াবে, সেই লাইকেনের নাম কি মনে রাখবে? দূরে রাখানো লাগবে, তাই না? কিছু ইউজ করা যাবে না তার। আর দূরে রাখানো লাগবে মানে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া লাগবে। কোথায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া লাগবে? একটা আইল্যান্ডে, আলাদা আইল্যান্ডে, থাইল্যান্ড না আইল্যান্ড, দ্বীপে। সেই জন্য মনে রাখবো যেটার মধ্যে আইল্যান্ড দিকে আছে, মানে তাকে আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া লাগবে যক্ষা হইলে। এই জন্য যক্ষার ওষুধ হিসাবে আইল্যান্ড ব্যবহার করা হয়। তারপর লিটমাস পেপার প্রস্তুতে কি কি সুগন্ধি প্রশ্ন, এইগুলো তো ইম্পর্টেন্ট না। আর এইটা ইম্পর্টেন্ট যে রং উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়। রং দেখেই বোঝা যাচ্ছে এই যে রো দিয়ে রং হবে, সেই জন্য রো সেলা, পরে টুক মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবো রো দিয়ে রং হয়, সেই জন্য রো সেলা রং দিয়ে ব্যবহার করা হয়। শেষ। আর তো কিছু নাই। ও, হুপিং কফ যদি হয় তাহলে, হুপিং কফ হলে মানুষ কাঁদে না। হুপিং কফ মানে কাশি, খালি কাশি না, এটার তো আরো জিনিসপত্র আছে, সাইন সিমটম আছে। এখন কাশি তো নিউমোনিয়াতেও হয়, কাশি ব্রঙ্কাইটিসেও হয়, এরকম একটা রোগ হলো হুপিং কফ, এই আর কি। এবার কি বলবো, এটা তো তাহলে টেস্ট টেস্ট করে কোন ভাইরাস দিয়ে হয়, কোন দিয়ে হয় করা লাগে, এইসব পরে ব্যাখ্যায় যাওয়া লাগবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখা লাগবে যে মরুভূমিতে কোনো
জীব জন্মাতে পারে না, কিন্তু লাইকেন তো ঠিকই জন্মায়, তাই না? তাহলে লাইকেন সব জায়গায় জন্মাতে পারে, দুনিয়ার সকল পরিবেশে। এইটুকু ক্লিয়ার তো? মানুষের শরীরে জন্মাতে পারে। না, মানুষের শরীর তো আর দুনিয়ার পরিবেশ না, তাই না? তোমার শরীর যদি দুনিয়ার পরিবেশ হতো তাহলে মানুষের শরীরে জন্মাতে পারতো। তো লাইকেন সব জায়গায় জন্মাতে পারে, এরকম তার ক্ষমতা আছে। তো তাহলে নরমালি কোনো জায়গায় যদি দেখা যায় যে না লাইকেন এখানে জন্মাচ্ছে না, কিছুতেই লাইকেন জন্মায় না, তাহলে কি বোঝা লাগবে? যে সেই জায়গার পরিবেশে নিশ্চয়ই সমস্যা আছে, সেই জায়গাতে বায়ু দূষণ আছে, এই জন্য লাইকেন জন্মাতে পারতেছে না। এই জন্য লাইকেনকে বায়ু দূষণের নির্দেশক হিসাবে আখ্যায়িত করা হয়।